সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে রমজান শেষে সন্ধ্যা হয়ে আসছে, এমন একটি গুরুত্বপূর্ণ রজনী, যে রজনীর জন্য মানুষ সারা পুরো রমজান মাসটা অপেক্ষা করেছিল। এই রজনীর সম্পর্কে কোরআনে পাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত হাজার মাস থেকেও উত্তম সেই রজনী। এই আজকে কিছুক্ষণ পরেই ইফতারির পর শুরু হয়ে যাবে সেই রজনীর ফজিলত, শুরু হয়ে যাবে। হযরত জিবরাইল ইসলাম একদল ফেরেশতা নিয়ে পৃথিবীর বুকে চলে আসবেন সেই রহমতের সময়। এরকম গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছ থেকে যেন কোনো অবহেলায়, সামান্য আমাদের কোনো অবহেলায় যেন এটা বিফলে না যায়, ছুটে না যায়। আমরা যেন সমস্ত ইবাদত এবং যা কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার নিতে পারি, সেই বিষয়ে যেন আমাদের কোনো স্বাস্থ্যগত সমস্যা অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনায় আমরা এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের স্বাস্থ্যগত সমস্যা হয়ে দাঁড়াতে পারে, এর সমাধান নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন বিশিষ্ট চিকিৎসক। আসুন প্রথমে তাদের সাথে পরিচয় হওয়া যাক। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রভাষক, হাকিম সাইর ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমার সামনে বাঁ দিকে আছেন ডাক্তার তাসলিমা আক্তার, মেডিকেল অফিসার, হামদর্দ, ঢাকা। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি পেপটিক আলসার নিয়ে। আসলে আমাদের অনেক রোজাদার ভাই বোনরা পেপটিক আলসারে ভুগে থাকেন। এটা আমরা জানি একটা ক্রনিক ডিজিজ বা কন্ডিশন। পেপটিক আলসারে ভোগার কারণে অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে যে পেপটিক আলসার হলে বা আলসার থাকলে তার হয়তো রোজা রাখা যাবে না বা রোজা রাখতে কষ্ট, এরকম অনেক কিছু মনে করে থাকেন অনেকে। এই বিষয়টা কতটুকু সঠিক এবং আসলে পেপটিক আলসারটা কিভাবে সংগঠিত হয়, এ ব্যাপারে এটার পরিস্থিতি সম্পর্কে একটু বলুন। আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার শাহাবুদ্দিন। ধন্যবাদ আপনাকে। পেপটিক আলসার ডিজিজটা আসলে রোজার সময়, রোজা ছাড়া যে কোনো সময়ই হতে পারে। তবে রোজার সময় দীর্ঘ 11 মাস খাওয়া দাওয়া একভাবে হয়, রোজার সময় হঠাৎ করে এটা পরিবর্তন আসে, যে কারণে কিছুটা ত্রুটি বা সমস্যা দেখা দিতে পারে। এখন বিষয় হলো যে পেপটিক আলসার ডিজিজটা কি। এটা হচ্ছে মিউকোসাল ব্যারিয়ার রেজিস্ট্যান্স এবং ড্যামেজিং ফোর্স এর অসামঞ্জস্যতার কারণে হয়। এখানে মিউকোসাল ব্যারিয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে স্টোমাকের ভিতরে একটি মিউকাস লেয়ার থাকে, যে লেয়ারটা থাকার কারণে অ্যাসিড পেপসিন সরাসরি পাকস্থলীর সংস্পর্শে আসে না। আর যদি এই ব্যারিয়ারটা কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে এই অ্যাসিড পেপসিন পাকস্থলীর সংস্পর্শে এসে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে। মূলত এই ক্ষতটার নামই হচ্ছে আলসার। এটা এখন বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হিসেবে আমরা বর্তমানে আধুনিক সায়েন্স অনুসারে যেটা বলা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি, এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা থাকে হচ্ছে এপিথেলিয়াল সেলের, স্টোমাকের এপিথেলিয়াল সেলের সেল মেমব্রেনে। এই সেল মেমব্রেনে থাকা অবস্থায় এটা ইউরিয়াস উৎপাদন করে, যেটা পরবর্তীতে অ্যামোনিয়ায় কনভার্ট হয়। এই ইউরিয়াস থেকে অ্যামোনিয়ায় কনভার্ট হওয়ার সময় এখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশনের সৃষ্টি হয়, যে কারণে এখানে ক্ষতের সৃষ্টি হয়। এই পদ্ধতিটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এখানে ক্ষতের সৃষ্টি হয়। মূলত এটা হচ্ছে পেপটিক আলসার। আর পেপটিক আলসার বলতে বোঝাচ্ছে যেটা, সেটা হলো পাকস্থলীতেও হতে পারে, ডিউডেনামেও হতে পারে। অর্থাৎ পেপটিক আলসার বলতে ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসার দুটাকে একসাথে পেপটিক আলসার বলা হয়। আর পেপটিক আলসার আরো কয়েকটা জায়গা হয়, তার মধ্যে অন্যতম লোয়ার ইন্ট অফ দি ইসোফেগাস, অর্থাৎ আমাদের খাদ্যনালীর শেষ প্রান্ত, পাকস্থলী এবং ডিউডেনামের প্রথম অংশ অর্থাৎ ফার্স্ট পার্ট, যেটা এই তিনটা জায়গাতেই সাধারণত পেপটিক আলসার বেশি হয়ে থাকে। আর এর কারণ হিসেবে আমরা যেগুলো দায়ী করব, এটা হলো এইচ পাইলোরি তো প্রথমে আমরা বললামই, এরপরে আছে হলো অ্যাসিড পেপসিনের অসামঞ্জস্যতার কারণে, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন সেক্রেশন কমে গেলে, তারপর প্যানক্রিয়াস থেকে আগত বাইকার্বনেট এটার পরিমাণ কমে গেলে, তারপর এর সাথে এগুলো হচ্ছে মূল কারণ। আর এর সাথে আনুষঙ্গিক আরো প্রিডিসপোজিং ফ্যাক্টর বা যেগুলো এই অবস্থাগুলো সৃষ্টির জন্য দায়ী, এরকম আরো অনেক কারণ আছে। হতে পারে অনিয়মিত খাওয়া দাওয়া, তারপর প্রচুর পরিমাণে তৈলাক্ত খাবার খাওয়া,
তারপর হতে পারে দীর্ঘ সময় অভুক্ত থাকা, তারপর আরেকটা আছে কন্ডিশন আছে, সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষের পাকস্থলী থেকে দ্রুত খাবার চলে যায়, দ্রুত খাবার মানে পাকস্থলীটা খুব তাড়াতাড়ি এমটি হয়ে যায় বা খালি হয়ে যায়। সাধারণত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা দ্রুত চলে যায় এরও কম সময়ে। তখন দেখা যায় যে খাবার চলে গেছে কিন্তু অ্যাসিড পেপসিনের সেক্রেশন অব্যাহত আছে। এখন এই অ্যাসিড পেপসিনটাই পরবর্তীতে খাবারের সাথে বিক্রিয়া না করে পাকস্থলীর যে মিউকাস লেয়ার আছে এটাকে ক্ষয় করে, তারপর এখান থেকে পাকস্থলীর যে এপিথেলিয়াল লেয়ার আছে সেই এপিথেলিয়াল লেয়ার পর্যন্ত চলে যায় এবং এখানে ক্ষতের সৃষ্টি হয়ে আলসারের সৃষ্টি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনি ধরে তুলছেন যে আসলে পেপটিক আলসারটা কিভাবে সৃষ্টি হচ্ছে। আমি এবার যাচ্ছি ডাক্তার তাসলিমা আক্তার, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে পেপটিক আলসার যাদের হয়েছে তারা কিভাবে বুঝবে, কি সাইন সিমটম, মানুষ কিভাবে বুঝতে পারবে যে আসলে পেপটিক আলসারের মতো একটা ডিজিজ এসে চলে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে পেপটিক আলসারের প্রধান যে সিনড্রোমটা আমরা উপলব্ধি করি সেটা হচ্ছে পেট ব্যথা। পেট ব্যথাটাই হচ্ছে পেপটিক আলসারের প্রধান লক্ষণ। পেপটিক আলসারটা আসলে হচ্ছে একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার এবং একটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো দুইটার ক্ষেত্রে ব্যথা দুই রকম উপলব্ধি করবে রোগী। সেই ক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে তার স্টোমাক অর্থাৎ পাকস্থলীতে পেন যেটা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর ডিউডেনাল পেনটা হচ্ছে ডিউডেনাল আলসার। তো এই দুইটা আলসারের ক্ষেত্রে দুইটা মিলেই তো গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার। তো এই দুইটার ক্ষেত্রে আপনার ব্যথা দুই রকম অনুভব করবে রোগী। সেই ক্ষেত্রে আপনার যেটা গ্যাস্ট্রিক আলসার সেটা পেটের উপরি অংশে ব্যথা হবে, তারপরে ভরা পেটে ব্যথা হবে, রোগী যখন খাবার খাবে তখন ব্যথা হবে, খাবার খাওয়ার পরে বমি বমি ভাব হবে, বমি হলে তার ব্যথাটা কমে যাবে। আবার ডিউডেনাল আলসারের ক্ষেত্রে আপনার যখন তার খালি থাকবে পেটটা অর্থাৎ ক্ষুধা থাকবে তখন তার সে ব্যথাটা বেশি অনুভব করবে, এরপরে খাবার খেলে আবার তার ব্যথাটা কমে যাবে। আবার হচ্ছে আপনার ডিউডেনাল আলসারের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট স্থানে ব্যথা হবে, সেই ক্ষেত্রে পেটের একটু উপরের দিকে ডান অংশে ব্যথাটা হবে, পায়খানার রং চেঞ্জ হবে অর্থাৎ পায়খানার রং কালো হয়ে যাবে। এটা যদি হেমোরেজ হয় আজকে, হ্যাঁ যদি হেমোরয়েড হয় আর কি। হ্যাঁ, আবার হেমোরয়েড হলে আপনার স্টোমাক গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে তার যেটা হবে যে রক্ত বমি হতে পারে, সেই ক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। দুইটার ক্ষেত্রেই আসলে পেপটিক আলসারের রোগীর অ্যানিমিয়া দেখা দিতে পারে। হ্যাঁ, যেহেতু তার রক্তক্ষরণটা হবে। তারপরে আপনার রোগীর হচ্ছে যে ওয়েট লস হতে পারে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের রোগী যেটা তার ওয়েট লস হতে পারে, যেহেতু সে খাবার খেলে তার ব্যথা অনুভব হবে, তো তখন সে খাবার খাওয়া থেকে একটু বিরত থাকতে চাইবে, সেই ক্ষেত্রে তার ওয়েট লস হবে। আবার ডিউডেনাল আলসারের ক্ষেত্রে আপনার যেটা হতে পারে যে সে যেহেতু খাবার মানে অভুক্ত থাকলে তার ব্যথাটা হচ্ছে, তখন সে খাবারটা বেশি খাবে, তখন ওয়েট গেইন হতে পারে। এই সিনড্রোম গুলো আমরা উপলব্ধি করি। তারপর বুক জ্বালা পোড়া, বমি ভাবটা তা থাকবে, অস্বস্তি লাগবে, গলা মুখ শুকিয়ে যাবে। এই পেপটিক আলসারের ক্ষেত্রে এই উপলব্ধি মানে এই সিনড্রোম গুলো দেখলে আমরা তাৎক্ষণিকভাবে ধরে নিতে পারি যে হ্যাঁ রোগী হচ্ছে পেপটিক আলসার নিয়েই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শাহাবুদ্দিন। আপনার কাছে আবার একটু শর্টকাটে জানতে চাচ্ছি যে আসলে উনি যে সাইন সিমটম গুলি বলছেন, এই সাইন সিমটম ছাড়া আমাদের এটা ডায়াগনোসিসের আধুনিক কি ক্রাইটেরিয়া, আসলে কিভাবে আমরা সঠিকভাবে ডায়াগনোস করতে পারবো যেটা একটা আলসার, পেপটিক আলসারের পেশেন্ট? এটাতে আমরা সাধারণত এখন দুইটা পদ্ধতিতে এটা করা হয়। একটি হচ্ছে বেরিয়াম মেল এক্সরে, এর মাধ্যমে করা হয়, আর একটা হচ্ছে আপনার এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। এই দুইটা পরীক্ষার মাধ্যমে সাধারণত এখন করা হচ্ছে। আর যদি এইচ পাইলোরি ইনফেকশন হয় তাহলে কিছু আলাদা পরীক্ষা আছে। এইচ পাইলোরি ডিটেকশনের জন্য আছে আপনার কিছু সেরোলজিক্যাল টেস্ট আছে, তারপর হলো ফিকাল অ্যান্টিবডি টেস্ট আছে, ইউরিয়া বেড টেস্ট আছে। এই টেস্টগুলোর মাধ্যমে সাধারণত আমরা এই ধন্যবাদ। হ্যাঁ, আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আবার আমরা ফিরে আসবো, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ পরিচালিত রমজানের স্বাস্থ্যগত অনুষ্ঠান। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এবার আবার চলে যাচ্ছি মূল আলোচনায়। যে আমি ডাক্তার শাহাবুদ্দিন আপনার কাছে আবারও জানতে চাচ্ছিলাম যে আপনি যে আলোচনা করতেছিলেন যে এটা কিভাবে ডায়াগনোস বা করা যাবে, এখন আপনি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন যে এটার মানে বাড়ায়া তুলে পেপটিক আলসারের জন্য ক্ষতিকর হার্মফুল কি ধরনের খাবার যা আমাদের পরিহার করতেই হবে, এই বিষয়ে একটু আলোচনা করুন রোজাদার ভাই। আচ্ছা, এখানে হার্মফুল পেপটিক আলসারের জন্য এটা হচ্ছে রোগীর কিছু অভ্যাসগত কারণ আছে। এই মানে যে কারণগুলোতে তার মানে আমাদের অ্যাসিড সেক্রেশন বেশি হয় সেগুলোকে দমন করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা বলবো সময় মতো খাবার খেতে হবে, আর অধিক তৈলাক্ত খাবার এগুলো বন্ধ করতে হবে। তারপর হচ্ছে যদি ডিপ্রেশন থাকে, তারপর স্ট্রেস থাকে, এগুলা কমাতে হবে, অর্থাৎ মানসিক দুশ্চিন্তা যে বিষয়গুলো এগুলা কমাতে হবে, তার রিল্যাক্স থাকতে হবে। তারপর নিয়মিত ঘুমাতে হবে। তারপর স্পাইসি খাবারগুলো পরিহার করতে হবে। তারপর হতে পারে আপনার সময় মতো খাবার খাওয়া, যেটা এটা কন্টিনিউ করতে হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে লক্ষণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ ম্যাডাম বলছে। তারপরে আরেকটা হচ্ছে নাইট পেইন, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কিন্তু রোগী রাত্রে, ডিউডিনাল আলসারের ক্ষেত্রে রোগী রাত্রে ব্যথার কারণে ঘুম ভেঙে যাবে। এই কারণে দেখা যাবে যে রোগী রাত্রে অল্প করে যদি খায় তাহলে এটা বেশি হতে পারে। মানে পরিমিত খাইতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। তারপর আপনার রাত জাগার মতো কোনো কাজ থাকলে সেগুলো বন্ধ করতে হবে। মূলত এই ধরনের বিষয়গুলো, পর্যাপ্ত পরিমাণ পানি খাইতে হবে, সহজে ডাইজেশন হয় এই ধরনের খাবার খাইতে হবে, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এগুলি থেকে আপনি অন্তত তাকে মানে সে এগুলির বাড়ায় তুলবে না, তার পেপটিক আলসারকে বৃদ্ধি করবে না এই জিনিসগুলি মেনে চললে। যে আপনি কি এমন কিছু মনে করেন যে এমন কোনো খাবার বা এমন কোনো প্রোডাক্ট, এমন কোনো জিনিস আছে যেগুলি আমাদের নর্মাল খাদ্যের পাশাপাশি রাখলে যারা পেপটিক আলসার রোগী আছেন তারা আপনার অন্তত ওই পেপটিক আলসারের বিভিন্ন জটিলতার থেকে রক্ষা পাবে, এরকম আপনি মনে করেন? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। জটিলতা একটা কথা নিয়ে আসছেন। এখানে পেপটিক আলসারের ক্ষেত্রে কয়েকটা জটিলতা দেখা দেয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কমন হচ্ছে হেমোরেজ হতে পারে। হেমোরেজের কারণে ম্যাডাম বলছে লক্ষণের মধ্যে যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে রক্ত বমি হয়, আর হচ্ছে ডিউডিনাল আলসারের ক্ষেত্রে আলকাট্রার মতো বা কালো পায়খানা হয়। আর এখানে যে কমপ্লিকেশনটা আসে সেই কমপ্লিকেশন হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে হলো পাকস্থলীর যে নর্মাল সাইজ হিসেবে এটা নষ্ট হয়, এটাকে আমরা বলি আওয়ার গ্লাস ডিফর্মিটি, আরটা আছে টিপট ডিফর্মিটি। তারপর আরেকটা কমপ্লিকেশন হচ্ছে কার্সিনোমা। আর ডিউডিনাল আলসারের ক্ষেত্রে পারফোরেশন হয়ে যায়। আরেকটা আছে হলো আপনার পাইলোরিক স্টেনোসিস। সাধারণত এই জটিলতাগুলো, এই জন্যে পেপটিক আলসারের রোগীর অবশ্যই খুব দ্রুত চিকিৎসা নিতে হবে, এবং যাতে এটা দীর্ঘদিন থাকলে যে সমস্যাগুলো বা কমপ্লিকেশনগুলো আসে এটার দিকে খেয়াল রেখে খুব দ্রুত চিকিৎসা নিতে হবে। আর যে সমস্ত খাবারের কথা বললেন এর মধ্যে সহজপাচ্য খাবার খেতে হবে, সময় মতো খাবার খেতে হবে। এর মধ্যে এই খাবারের সাথে এমন কিছু আপনি অ্যাড করতে চান যে জিনিসটা পাশাপাশি খেলে মনে করেন যে পেপটিক আলসারের রোগীর তার অনেক কমপ্লিকেশন থেকে সে অনেকটা রক্ষা পাবে, এরকম মনে করেন? এখানে আমাদের রুহ আফজা আছে। আমি রুহ আফজা সম্পর্কে একটু বলি। রুহ আফজা সম্পর্কে সবাই অনেক কিছুই জানে, এটা অসংখ্য উপাদানের সমন্বয়ে তৈরি। রুহ আফজাকে আমি যেটা বলি সেটা হলো ঔষধি গুণ সম্পন্ন শরবত। এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন শরবত। এটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরকে স্বাভাবিক, সুস্থ, সুন্দর রাখতে সহায়তা করে এবং ইমিউনিটি গ্রো করতে সহায়তা করে। এখন যদি দেখা যায় কেউ নিয়মিতভাবে রুহ আফজা শরবত খাচ্ছে তাহলে তার সহজে হজম হবে, বাউল যে রেগুলার বাউল মানে বাউলের যে মুভমেন্টটা সেটা ঠিক থাকবে। তারপর ডেফিকেশন যেটা আর কি মলত্যাগ, নিয়মিত মলত্যাগ এটা হবে। এগুলো নিয়মিত যদি কারো হয় তাহলে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি ডাক্তার তাসলিমা আক্তার আপনার কাছে।
আমি জানতে চাচ্ছি যে আসলে এই পেপটিক আলসার যাদের হয়ে গেছে এটা তো আসলে একটা নতুন বিষয় না, এটা একটা ক্রনিক কন্ডিশন। এই ক্ষেত্রে আপনাদের হামদর্দের ব্যবস্থাপনায় কি কি ওষুধ আছে যে ওষুধ খেলে রোজাদার ভাই বোনরা বা রোজা যারা আছে নাই বা রোজার মাস ছাড়া অন্যান্য সময়ও কি ধরনের ওষুধের ব্যবস্থাপনায় তারা আরোগ্য লাভ করতে পারে? ধন্যবাদ। আসলে পেপটিক আলসারের জন্য হামদর্দ ল্যাবরেটরিজ 5000 বছরের পুরনো ঐতিহ্যবাহী ভেষজ, যেটা আপনার পরীক্ষিত ভেষজ আর কি, যষ্টি মধু, এই যষ্টি মধু দিয়ে একটা ওষুধ তৈরি করেছেন যেটার নাম হচ্ছে ক্যাপসুল সুপাত। ক্যাপসুল সুপাত হচ্ছে পেপটিক আলসারের জন্য অনন্য ওষুধ। ক্যাপসুল সুপাত খেলে আপনার পেপটিক আলসারটা নিরাময় হয়, কারণ সুপাতের মধ্যে আছে আপনার পেপটিক আলসারের জন্য এখন গবেষণায় পাওয়া গেছে যেটা যে দায়ী ব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরি, যে ব্যাকটেরিয়াটা, এটা বলা হচ্ছে যে 70 থেকে 90% পেপটিক আলসারের জন্য এই ব্যাকটেরিয়াটা দায়ী। তো ক্যাপসুল সুপাত এই ব্যাকটেরিয়াটাকে আপনার ধ্বংস করে। তো যেখানে ক্যাপসুল সুপাত আছে হামদর্দ ল্যাবরেটরিজের, এর সাথে এছাড়া আপনার সিরাপ কার্মিনা দেওয়া যেতে পারে। কার্মিনাটা খেলে তার আলসারটা নিরাময় হবে। তারপরে সুফুফ ইন্দেমালি, সুফুফ কারহিন, এই ওষুধগুলো খেতে পারে একজন। এছাড়া আপনার আছে হামদর্দ ল্যাবরেটরিজের আমাদের শরবত রুহাবজা। রুহাবজা শরবতের সাথে একজন রোজাদার ব্যক্তি সেহরি এবং ইফতারিতে যদি সে রুহাবজা শরবতের সাথে হামদর্দ ল্যাবরেটরিজের আপনার ইসুপগুলের ভুসি, ইস্পাগুল যেটা প্রক্রিয়াজাত করা, এই ইসুপগুলের ভুসি যদি রুহাবজা শরবতের সাথে পান করে একজন পেপটিক আলসারের রোগী সেহরি এবং ইফতারিতে, তো ইসুপগুলের ভুসির মধ্যে আছে আপনার মিউসিলেজ নামক এক ধরনের উপাদান যা তার পাকস্থলী মেমব্রেনকে আলসারকে নিরাময় করে। তো যদি একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে আপনার সেহরি এবং ইফতারি এবং সেহরিতে যদি উনি রুহাবজার সাথে ইসুপগুলের ভুসি পান করেন তাহলে তার পেপটিক আলসারের ব্যথা অনেকটাই নিরাময় হবে। জি, আপনার কথায় আসলে বোঝা গেল যে অনেক ওষুধ আছে, ইচ্ছা করলে কার্মিনাকেও সর্বত্র রুহাবজার সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। যে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে মূল্যবান সময় দিয়ে মূল্যবান আলোচনা অংশগ্রহণ করার জন্য। আজকের মতো সময় এখানে শেষ হয়ে আসছে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান। এতক্ষণ অনুষ্ঠানে যে সমস্ত আলোচনা করা হলো তার দ্বারা বোঝা গেল যে হামদর্দে বিভিন্ন ব্যবস্থাপনায় যত জটিল কঠিন রোগের এমনকি পেপটিক আলসারের ভালো চিকিৎসা রয়েছে, আপনারা সেটা গ্রহণ করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো অতিথিদের নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।